জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। আমার মনে হয় যে এটা ৩-৪ মাসের মধ্যে সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে 24, খোঁজ নেই 16 জনের। 3 অঞ্চলে এখনো জ্বলছে আগুন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের দাবি শিগগিরই ক্যাম্পাসগুলোতে হোক ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি নির্বাচন দেরি হলেও আগে দরকার সংস্কার। তাতে ডাকসু জাকসু আয়োজন নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এসব মতপার্থক্য নিরসনের পর নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি 9 বার ছাত্র সংসদ নির্বাচন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ 7 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়। পরিসংখ্যানে আরও পিছিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলো। 50ঊর্ধ্ব বাংলাদেশে এত কম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণ কি? ইতিহাস বলে এসব বিশ্ববিদ্যালয়ে একটু ছাড়া বাকি সব নির্বাচন হয়েছিল বিংশ শতাব্দীতে। 1.5 যুগ পর 2019-এ ডাকসু নির্বাচন হলেও সেটি নিয়েও রয়েছে বিতর্ক। একবিংশ শতাব্দীতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার মূল কারণ দলীয় লেজরবৃত্তি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়ার পর এসব অনিয়ম কাটিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্র সংগঠনগুলো এটিকে গণতন্ত্র চর্চার বড় ক্ষেত্র হিসেবে দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ দৃশ্যমান হলেও 2019 সালের পর এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি একটি ডাকসু নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মাঝে জোরালো দাবি উঠেছে শুধুমাত্র ডাকসু নয়, সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রুত সময়ের মধ্যে। সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে যদি নেতৃত্ব বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচনটা যদি 2 মাস 4 মাস পরেও হয়, নির্বাচনটা এমনভাবে করা উচিত যাতে করে যখন ডাকসু আসবে তখন যেন অন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে হয় যে হ্যাঁ, ছাত্র সংসদ একটা কার্যকরী জিনিস। মেরুদণ্ড সোজা রেখে ডাকসুর রোডম্যাপ চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব ডাকসু সহ ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একদম উপজেলা পর্যায়ে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি, সেক্ষেত্রে সারা দেশে একটা নেতৃত্ব উঠে আসবে। তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে পরবর্তীতে, এবং ফেব্রুয়ারি শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হবে। সরকারের পক্ষ থেকে একটা কর্ম দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এবং আসলে তো আমাদের আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। এটা কেন না ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকি। ছাত্র শিবির দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে, বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সম্ভব। কোনো ছাত্র সংগঠনের প্রস্তুতি নিতে হবে, এই কারণে সময় দিতে হবে, এটা একটা অযৌক্তিক বিষয়। এখানে প্রস্তুতির তো তেমন কিছুই নেই। ফাইন্যান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট আছে, সারা পৃথিবীর এঙ্গেজমেন্ট আছে, সারা রাষ্ট্রের এঙ্গেজমেন্ট আছে, এমন কোনো ফাংশন না। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, আর 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব, পসিবল। তবে ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই হোক নির্বাচন। আগামী মাস বা তারপরের মাস বা 2 থেকে 3 মাস এরকম যাবতীয় যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিতে পারিনি। এটি ছাত্র সংসদ নির্বাচন
বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সহস্র বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। কিন্তু সংস্কারের বিষয়গুলো যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যুক্তিক সহকারে সংস্কার করে, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জানিয়ে দিব বলে আমরা প্রত্যাশা রাখছি। মতপার্থক্য নিরসন করে নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া সম্পর্কে ধারণা হলো, একটা নেতৃত্ব গড়ে উঠলো। আমরা তো অনেক সময় বলি না, ডাকসুর ভিপিজিএস কতজন এসছে যারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সো এটার মধ্যে তো নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে। বড় দুটো গ্রুপের মধ্যেই মতপার্থক্য আছে, এটা নিরসন করলেই ভালো। ছাত্র সংগঠনগুলোর চাওয়া পাওয়ার ভিড়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার কতটা ফিরে পায় সেটি এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যেই অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, আবার অনেকে আবেদন করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে, তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো। সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। উনি গিয়ে ওটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেনস্টে মামলা আসছে, বাস এই মামলা আসছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনডিএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। এজেন্সির প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায়
সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এ জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারি পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। পুঠিয়ার বেলপুকুর এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, লাইনচ্যুত বগি উদ্ধারে কত সময় লাগতে পারে? কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা জানাবেন। রাত্রি আসলে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যে 7টার কিছুটা পর ছেড়ে এসেছে, তাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের পরে দুটি স্টেশন অতিক্রম করার পরই বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয় এবং একটি বগি লাইনচ্যুত হচ্ছে। ট্রেনটির 11টি বগির মধ্যে মাঝামাঝি 6 নম্বর বগিটি লাইনচ্যুত হয়, বগি। সেটি আমরা দেখছি কিছুক্ষণ আগে, ঠিক আপনার সাথে কথা বলার কিছু মুহূর্ত আগে সেখানে কিন্তু আসলে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়েছে এবং এখন ট্রেনের লাইনের ওপরে আসলে বগিটি দাঁড় করানো আছে। এখন যেটি আসলে এখানে কর্মকর্তারা বলছেন, এই ট্রেনটি এর কিছু অংশ বেলপুকুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং উল্টো দিকে সরদহ স্টেশনের দিকে কিছু অংশ নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল এই বগিটি এখন এটির পরীক্ষা নিরীক্ষার জন্য এটি রাজশাহী স্টেশনে নিয়ে যাওয়া হবে। তবে এখন পর্যন্ত আসলে শিডিউল বিপর্যয় খুব একটা হয়নি। তবে ঈশ্বরদী থেকে যেই সমস্ত ট্রেনগুলো রাজশাহী অভিমুখে আসছে সেগুলো অনেক স্টেশনে আসলে দাঁড় করানো আছে এবং সেই জায়গায় আসলে খানিকটা ব্যাঘাত হয়েছে। তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ভোর থেকে যেহেতু শুরু হয়, সকাল 6টা, 6:30, 6:40 এই সমস্ত ট্রেনগুলোর তারপরে কিন্তু আসলে তিতুমির এক্সপ্রেসটি ট্রেনটি ছাড়ে, যার কারণে অন্যান্য ট্রেনের শিডিউল বলতে লোকাল যেই সমস্ত ট্রেনগুলো রয়েছে, কমিউটার ট্রেন, সেটি খানিকটা বিপর্যস্ত হয়েছে। প্রায় 7:30 থেকে শুরু করে এখন 9-10টার কিছুটা প্রায় 2 ঘন্টা মতো কিছু কিছু ট্রেনের আসলে শিডিউল মিস হবে, যেগুলো আসলে কমিউটার ট্রেন। তবে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তারা তাদের এই উদ্ধার কাজটি করতে সক্ষম হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই পথে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কারণ এর থেকে ঠিক আমরা এখন যেই প্রান্তটিতে আছে পশ্চিম প্রান্ত, ঠিক পূর্ব প্রান্তে কিন্তু সরদহ স্টেশন, সেখানে আসলে ট্রেনগুলো নিয়ে গেলে সেখানে ডাবল লাইন আছে এবং পরের যে ট্রেনগুলো সেগুলো অনায়াসে চলতে পারবে। তো এখন পর্যন্ত আসলে যেই লাইনচ্যুত হয়েছিল বগিটি সেটি উদ্ধার করা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই, বড়জোর 15 মিনিটের মধ্যেই আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো রাত্রেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর তিতুমির এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। পৌষের শেষেও কমছে না শীতের তীব্রতা, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে জ্বর, নিউমোনিয়া, সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে জানাতে যশোরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, আজ যশোরের তাপমাত্রা কত? কুয়াশার দাপট কেমন? যশোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 95% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 500 মিটার, অর্থাৎ কুয়াশা কম রয়েছে এবং শীত বেশি রয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠার কারণে শীত অনুভূত কিছুটা কম হলেও আমরা দেখেছি যে এই কারণেই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা
চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনের বেলা বেশ কিছু সময় যে গরম পড়া এবং শীত অতিরিক্ত পড়া, এই কারণেই আসলে যে শিশুরা এবং বয়স্কজনিত যারা রয়েছে তারা এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি যে যে 250 শয্যা হাসপাতালে 510 জন রোগী ভর্তি রয়েছে এখন পর্যন্ত। অনেক শিশু যারা রয়েছেন তারা ভর্তি রয়েছে। আমরা হাসপাতালের মেঝেতে অনেকে চিকিৎসা নিতে দেখেছি যে বেড সংকট রয়েছে, সেই বেড সংকটের কারণে তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছে। যদিও 250 শয্যা হাসপাতাল, সেখানে 510 জন চিকিৎসা নিচ্ছে, এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং আউটডোরে যে বহির্বিভাগের যে চিকিৎসা সেটিও কিন্তু নিচ্ছে। আমরা দেখেছি যে সেখানেও রোগীর চাপ বেড়েছে। সব মিলে আসলে শীতজনিত রোগীর সংখ্যা এই হাসপাতালে বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে যারা বয়স্ক এবং শিশু রয়েছে তাদের জন্য বাড়তি পরিচর্যার কথা বলছেন এবং পচাবাসী যে খাবার রয়েছে সেই খাবার জন্য না খেয়ে গরম ভালো খাবার খাওয়ার কথা তারা বলেছেন এবং যে বাচ্চারা রয়েছেন, শিশুরা রয়েছেন, তাদের যে গরম কাপড় পরিয়ে বাইরে বের করার কথা বলছেন এবং একটু বেলা করে তাদের বাইরে বের করার কথা বলছেন এবং যে খাবারগুলো রয়েছে তাদের খাওয়ার কথা বলছেন। আমরা দেখেছি যে যশোরে গতকালকে আমরা দেখেছি যে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। আজকে 10.8 ডিগ্রি সেলসিয়াস। 10 থেকে 15 এর ভেতরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। সে কারণেই আসলে শীত বেশি অনুভূত হচ্ছে এবং এই শীতের কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বয়স্করা। আমরা দেখেছি যে এই প্রভাব পড়েছে কিন্তু শ্রমিক এবং অন্যান্য স্থানেও। দেখেছি যে বড় আবাদ চলছে, বড় আবাদের ক্ষেত্রেও যে চাষিরা রয়েছেন তারা কিন্তু এই যে মাঠে বড় ধান চাষ করছে সেখান ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে এই রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলাই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহের ব্যবধানে 25 কেজির এক বস্তা চাল ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 250 থেকে 300 টাকা। এদিকে ডালের দাম স্বাভাবিক থাকলেও বাজারে বেড়েছে আমদানিকৃত মশলার দাম। এ নিয়ে আরও জানাতে নগরীর বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? একই সাথে ডাল ও আমদানিকৃত মশলার দরদাম নিয়ে জানাবেন। রাত্রি গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে চালের দামের বেশ ঊর্ধ্বগতি আমরা দেখেছি। আজকেও বাজারে কিন্তু সেই একই রকম অবস্থা। আজকে বাজারে সব ধরনের চালেই কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে গত সপ্তাহে আমরা দেখেছি যে গত সপ্তাহে কিন্তু প্রতি কেজি চালেই কিন্তু প্রায় 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছিল। এর পাশাপাশি মিনিকেট জাতের যে চাল রয়েছে সেই চালটা কিন্তু সব থেকে বেশি দাম বেড়েছিল এবং সেটি কিন্তু 7 থেকে 8 টাকা পর্যন্ত প্রতি কেজিতে দাম বাড়ানো হয়েছে। তবে আজকে কিন্তু বাজারে গত 2-3 দিনের তুলনায় আজকে বাজারে দাম আরও কিছুটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং চালের ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই দাম বাড়ার মূল কারণ হচ্ছে এখানকার যারা মিল মালিকরা রয়েছেন তারা এবং মিল মালিকরা কিন্তু এই চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে ধানের দাম বেশি। এর পাশাপাশি এখানে কিন্তু চাল তেমন সরবরাহ নেই বললেই চলে, যার কারণে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে যদি একটু মশলার বাজারের কথা বলে থাকি, ডাল বিশেষ করে ডালের দাম কিন্তু বর্তমানে বেশ স্বাভাবিক রয়েছে। তবে আমদানিকৃত যে মশলাগুলো বাজারে আসে সেই মশলাগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে যে এলাচ রয়েছে, এলাচ কিন্তু প্রতি কেজি এলাচের দাম কিন্তু বিশেষ করে এই বাজারে 4700 থেকে 4800 টাকায় নিম্নমানের যে এলাচ সেটি বিক্রি করা হচ্ছে। এরপরে যে এলাচ সব থেকে ভালো রয়েছে সেটি কিন্তু প্রায় 6000 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। মোটামুটি কথা বললে চলে যে এলাচের দাম কিন্তু এখানে প্রতি কেজিতেই বেড়েছে প্রায় 1500 থেকে 2000 টাকার উপরে। তো এখানে মোটামুটি বললে চলে যে বাজারে কিন্তু বেশ অস্থিতিশীল একটি পরিবেশ বিরাজ করছে, কারণ মশলার যে বাজার রয়েছে, মশলার বাজার বিশেষ করে আমদানিকৃত যে মশলা সেই মশলা কিন্তু আমদানির পরিমাণ অনেকটাই কমেছে, যার ফলে কিন্তু মশলার যে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ বাজারে নেই, যার ফলে দাম কিন্তু ওঠানামা করছে বা অনেক মশলার দামই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। মোটামুটি বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে বাজার দরের সবশেষ খবর। রাত্রি খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।
তীব্র শীত উপেক্ষা করে সুনামগঞ্জের 10 লাখ কৃষক পুরোদমে শুরু করেছেন বোরো চাষাবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 4,000 কোটি টাকার ধান ঘরে তুলবে কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, এবছর কত হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে জানাবেন? রাত্রি শুরুতেই যদি বলি, যেহেতু হাওড়া জেলা সুনামগঞ্জ, এখানে কিন্তু বোরো ধান অর্থাৎ এই ধান করেই কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বছরের যে খোরাক রেখে কিন্তু সেই ধান বিক্রি করে কিন্তু আসলে তারা পুরো বছর কিন্তু তাদের সংসার ছেলেমেয়ের খরচ চালান। বিশেষ করে যদি বলি আমরা, চলতি বছর প্রায় 2,23,000-এর উপরে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যদি বলি, যেহেতু গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জে তীব্র একটি শীতের প্রকোপ বেড়েছে, যার ফলে আমরা দেখছি ভোর যখনই আসলে সকাল হয় তখনই কিন্তু চারিদিকে ঘন কুয়াশা থাকে। তারপরও কিন্তু এখানকার কৃষকরা যেহেতু এই একটি মাত্র ফসল করেই তাদের জীবন জীবিকা চলে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোর সকালে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে তারা কৃষিকাজে আসলে ব্যস্ত সময় পার করছেন। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ইতিমধ্যে যেহেতু শীতের প্রকোপ বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হাওড় অঞ্চলে শ্রমিকের একটি সংকট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু আসলে নির্ধারিত সময় অর্থাৎ যে পরিমাণ বোরো ধান ইতিমধ্যে আবাদ রোপণ করার কথা সেটা কিন্তু আসলে তারা পারছেন না। যার ফলে কিন্তু তারা যেটি বলছেন, যেহেতু শীত বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকের সংকট তৈরি হয়েছে। তবে এই কৃষি বিভাগ যেটি বলছে, যেহেতু এখন পর্যন্ত শতভাগের মধ্যে প্রায় 60 ভাগ বোরো ধানের চারা কিন্তু আসলে শেষ করেছেন কৃষকরা। তবে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে চলতি বছর কিন্তু প্রায় 4,500 কোটি টাকার ধান কিন্তু কৃষকরা গড়ে তুলতে পারবেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু শীতের কারণে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু আসলে তাদের যেহেতু প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু আসলে চরম একটি বেকায়দার মধ্যে পড়েছেন। রাত্রি যুক্ত ছিলেন সহকর্মী। লাভজনক হয় ধান চাষ কমিয়ে আলু চাষে ঝুঁকছেন নাটোরের চলন বিলের কৃষকরা। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার বেড়েছে আবাদও। এদিকে আলুর শীতজনিত রোগবালাই দমনে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বিস্তীর্ণ চলন বিল জুড়েই এমন দৃশ্য, দু চোখ যেদিকে যাবে চোখে পড়বে আলু ক্ষেত। চলনবিলের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার কৃষক মোস্তফা আলী একসময় ধান চাষ করতেন। তিনি ধানের তুলনায় লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে আলু চাষকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুতে লাভ বেশি, আলুতে ফলন বেশি, আলুতে বেশি পাওয়া যায়। আলু তুলে আবার বাদাম লাগালে এবার বাদামে দাম একটা ইন্টারেস্ট আছে বেশি, বাদামে খরচ কম। আলুর এই খরচ দিয়ে বাদাম এমনি হয়ে যায়। একসময় চলনবিলের এসব জমিতে বোরো আবাদ করতেন কৃষকরা, কিন্তু এই বোরো আবাদে বারবার লোকসান খাওয়ার পরে কৃষকরা আলু চাষে ঝুঁকেছেন। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে আলু আবাদ। এখন চলন বিলে বোরো ধানের বদলে আলু চাষ করছেন কৃষকরা যেটি বলছে, আলু চাষ লাভজনক হওয়ায় তারা ধানের বদলে আলুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুর খরচ বেশি হলেও দাম বেশি, মনে করেন যে 70 টাকা কেজি বা ওই আপনার 1200-1300 টাকা মন কৃষকই পাচ্ছে। আলু করে তারপর ধান চাইতে যাই হোক 10 মণ হইলেও 10 মণ হবি, যদি 15 না 15 মণ হবি। আলুটা এক্সেস হয়ে গেল। ধান করলে এক আবাদ, আলু করলে দুটো, বাদাম এবং আলু। এই কারণে আমরা এখন আলু চাষ করছি। গত বছরের তুলনায় 60 হেক্টর জমিতে বেড়েছে আলুর আবাদ। রোগবালাই নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ধানের পাশাপাশি এবার আলুর একটা বাম্পার ফলন হচ্ছে এবং আমরা আশা করছি এতে করে ধানের ফলনে কোনো হ্যাম্পার হবে না, বরং আমাদের ধান যে পরিমাণ উৎপাদন হয় চলন বিলে সেই পরিমাণ ধানও উৎপাদন হবে। তো এই ব্যাপারে আমরা আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ মাঠে উপস্থিত থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবছর শুধু চলন বিল থেকেই উৎপাদন হবে 6,930 টন আলু, যার বর্তমান বাজার মূল্য অন্তত 28 কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনার কাছে জানতে চাই এই কর্মসূচি কারা কারা পালন করছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। রাত্রি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আজকে শাটডাউন কর্মসূচি পালন করছে সেটি কিন্তু নতুন দাবি নয়। এর আগেও তারা একই দাবিতে বারবার ক্যাম্পাসে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি তাদের যে 3টি দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস অর্থাৎ কেরানীগঞ্জে সেই ক্যাম্পাসের কার্যক্রম যাতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। এছাড়া তাদের যে আবাসন সংকট রয়েছে, আবাসন সংকট যতদিন পর্যন্ত নিরসন না হয় ততদিন পর্যন্ত তাদেরকে 70% আবাসন ভাতা দেওয়ার একটি দাবিতে কিন্তু তারা আজকে এখানে এই অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা শাটডাউন কর্মসূচি তারা আজকে অংশ নিচ্ছেন। অর্থাৎ তাদের যেই ক্লাস রয়েছে, পরীক্ষা রয়েছে, সবগুলি কিন্তু বন্ধ করে দিয়ে তারা এই অনশন কর্মসূচি পালন করছেন তাদের দাবি নিয়ে। আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এইখানে এই অনশন কর্মসূচি পালন করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী, অর্থাৎ এখানে তারা বলছেন যে 15 জনের মতো শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় অর্থাৎ অসুস্থ হয়ে তারা আসলে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগেও কয়েকজন আসলে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাদের যে মূল দাবি, সেই দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই সমর্থন দিয়েছেন, তারাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমরা দেখছি যে গতকালকে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর তিনিও এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনিও তাদেরকে আসলে আশ্বস্ত করেছেন যে তাদের যেহেতু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে তারা আসলে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ইতিমধ্যে। দ্রুত এটি যাতে আসলে এই সমস্যা সংকট যাতে আসলে নিরসন হয় সে বিষয়ে তারা আসলে এই অনশন কর্মসূচি পালন করছেন। এখানে শিক্ষার্থীরা রয়েছেন আশেপাশে এই পুরো ক্যাম্পাসে এখন বলা যায় যে ক্লাস পরীক্ষা রয়েছে সেটি আসলে বর্জন করে তালা ঝুলিয়েছেন। তারা দেখেছি ক্লাসে তারা যে তাদের যে দাবিগুলো, সেই দাবির সঙ্গে আরও একটি দাবি রয়েছে, তাদের যে বাণী হল রয়েছে এবং আরও 2টি হলের যে কার্যক্রম সেটি যাতে আসলে আরও নতুন করে করা হয় বা সেই কার্যক্রম সেটি আসলে করার দাবি নিয়েই তারা কিন্তু আসলে এখানে রয়েছেন। অর্থাৎ মূল দাবিটাই রয়েছে যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে হওয়ার কথা ছিল, সেখানে জমি থেকে শুরু করে অধিগ্রহণ থেকে শুরু করে সেই কার্যক্রমগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে আসলে শেষ হয়নি, যার কারণে এক ধরনের শঙ্কা রয়েছে তাদের মাঝে যে আসলে দ্বিতীয় ক্যাম্পাস তাদের আসলে আদৌ তৈরি হবে কি হবে না। তবে তারা কিন্তু এই দাবিটি আসলে মূল দাবিতে রূপ নিয়েছে, কারণ তারা চান যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে দ্রুতই যাতে আসলে চুক্তি করা হয়, চুক্তি সম্পন্ন করে সে কাজ যাতে আরও অগ্রগতি তারা দেখতে চান, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে অনশন কর্মসূচির পাশাপাশি শাটডাউন কর্মসূচি পালন করছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। সেখান থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় মালালা আরও জানান, তালেবানরা নারীদের মানুষ মনে করে না, তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থার মতো অপরাধকে ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে আড়াল করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক আইনের আওতায় লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করতে সমর্থন দেয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলতে মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা ইউসুফজাই। Afghan women and girls must সান্তা আনা বাতাসে 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটন, হার্স্ট এবং প্যালিসেডের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-র বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন নেভানোর জন্য ঘন্টার তাদের দেয়া হচ্ছে $1। দিনে এক একজনের বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় ইউক্রেনের উদ্ধারকারী দলও প্রস্তুত আছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, অগ্নিকাণ্ড, লুটপাট ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস অ্যাঞ্জেলেসে থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যে সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে, তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ 90 গাড়ি। রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক। এবং লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে 24, খোঁজ নেই 16 জনের, 3 অঞ্চলে এখনো আগুন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।